প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস হুসাইন, স্বাগতম। ভাবসাব দেখে মনেই হচ্ছে তারা দুইজন বোঝাপড়া করেই তাদের ভিতরে একটি সমঝোতা বলেন, আন্ডারস্ট্যান্ডিং বলেন, ঠিকঠাক করেই আটসাট বেঁধেই ডক্টর আসিফ নজরুল সাহেবের পিছনে তোড়জোড়ভাবেই নেমে পড়েছে। এমনভাবে তাদের দুজনের বক্তব্য, তাদের তথ্য উপাত্ত বিগত দিন থেকে শুরু করে যেভাবে তারা হাইলাইটস করে সামনে আনার চেষ্টা করছে, আমি জানি না এতে ডক্টর আসিফ নজরুলের ব্যক্তিত্বের কতটুকুন ক্ষতি হবে, নাকি তার চেয়ে বেশি যারা এই কাজটি নিয়ে এত ব্যস্ততা দেখাচ্ছে তাদের ব্যক্তিত্ব, তাদের অবস্থান, তাদের যে জনপ্রিয়তা, তাদের কথা বক্তব্য যেভাবে মানুষ গ্রহণ করত, সাদরে ধৈর্য নিয়ে শুনত, সেই অবস্থানটা আর আদতেও ওই জায়গায় থাকবে কি না আমি সন্দিহান। সময়ের প্রয়োজনে সময় উপযোগী গঠনমূলক সমালোচনা হবেই, এবং সেটা যদি পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াসদের মতো মানুষদের কাছ থেকে আসে, সেটা তো আমাদের কাছে শোনাই সোহাগা। আমরা গ্রহণ করি, শুনি, উৎসাহিত হই, কিন্তু নিরুৎসাহিত হই, নিরুপায় হয়ে পড়ি, হতাশায় ডুবে পড়ি এরকম কোনো বক্তব্য তাদের কাছ থেকে আসলে যার পর নাই আমি কেন, হয়তো দেশের মানুষ অনেকেই কিছুটা হলেও বিষণ্ণতার ছাপ, বিরক্তির ছাপ কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক। ডক্টর আসিফ নজরুল ইসলাম হোক, নজরুল হোক আর ফজরুল হোক, যাই হোক, অতীত মানুষের একরকমের যায় না। পিনাকি ভট্টাচার্যরও যায়নি, ইলিয়াসেরও যায়নি। আমাদের সময় আমাদের যাদের ফ্রেন্ড ছিল, ইলিয়াস নামে ইলিশ বলে বেশি খেপাতাম, ডাকতাম ইলশা ইলশা। পিনাকি ভট্টাচার্য এখনও তার দেওয়ালে ঢুকলে অনেকেই পিনাকির জায়গায় ব্যঙ্গ করে পুনাকি ভট্টাচার্য বলে থাকে। তো এইটা যদি আমি আর একটা ভিডিও বানাতে যাই, এই যে পিছনে লেগে থাকা একজন মানুষের নাম নিয়ে ব্যঙ্গ থেকে শুরু করে তার কর্মজীবন, অতীত, সব কিছুর পিছনে উঠে পড়ে লেগে যাওয়া, এটা কি আসিফ নজরুল জাতির কাছে ছোট হচ্ছে, নাকি জাতি আপনাদের উপরে বিভ্রান্ত হচ্ছে? আমি দু একটি প্রশ্ন রাখতে চাই। হ্যাঁ, আপনারা বলেছেন, কিন্তু দুইজন মিলেই আমি যেটা দেখেছি এটা সত্য। মাহফুজা নাম বলেন, ডেইলি স্টার, প্রথম আলো, মতিউর, তারা সব সময় উল্টা, স্রোতের উল্টা দিকে, যে সরকার যখনই থাকে সেই সরকারের পিছনে উল্টা দিকে, উল্টা স্রোতেই নৌকা বায়। কারণ এটা হয়তো তারা ব্যবসায়িক হিসাবে এবং প্রবাহমান বাংলাদেশে যে ব্যবসা, গড়তালিকায় ভাসিয়ে দেওয়া, পাঁচাটা নোংরামের যত ধরনের কার্যকলাপ আছে তাদের ভিতরে তারা হয়তো বেশি মিশে গেছে। অর্থাৎ এই জায়গাগুলো, সম্মানের জায়গাগুলো এখন কারা অবস্থান করছে, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মাননীয় বা সম্মানিত এই শব্দগুলো যাদের নামের আগে ব্যবহৃত হচ্ছে তারা কারা এবং কতটা নোংরামের ভিতরে নিমজ্জিত হয়ে তারা এই নামের আগে এই শব্দগুলো সংযোজিত হচ্ছে বা পাচ্ছে তারা। তো তারা হয়তো সেটা করেছিল, তাদের নিয়ে তো আপনারা অনেক লেখালেখি, অনেক কিছুই করছেন, কিন্তু ডক্টর আসিফ নজরুলকে জড়িয়ে যেভাবে চেষ্টা করছেন, আপনাদের এই যুক্তিগুলো অত্যন্ত ক্ষুণ্ণ, একেবারেই তুচ্ছ। এই ডেইলি স্টার, মতিউর, বানাম এদের সাথে ডক্টর আসিফ নজরুলের যে সম্পৃক্ততার চেষ্টা করছেন, এগুলো খাপ খায়নি, খাপ খাওয়ানো সম্ভব না। আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি। 5ই আগস্টের পরে 8 তারিখ পর্যন্ত
যে অন্তর্বর্তীকালীন সরকারের যে নামীয় তালিকা আপনারা কি কারোর মাধ্যমে কোথাও পেশ করার বা দাখিল করার বা তাদের পৌঁছানোর চেষ্টা করেছিলেন কিনা, সেখানে আপনাদের নাম আপনারা দিয়েছিলেন কিনা যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হতে চান? যদি না দিয়ে থাকেন তাহলে আপনাদের সান্ত্বনা আমি পরে দিচ্ছি। তার আগে বলি, গত সপ্তাহে হাসনাত আবদুল্লাহ খুব জোরে চিৎকার করে একটি শব্দ বলেছে যে 600-র অধিক যারা ক্যান্টনমেন্টে অবস্থান নিয়েছিল সেই সব রাজনৈতিক নেতাদের কারা কিভাবে সেফ এক্সিট দেওয়া হয়েছে তা তদন্ত করতে হবে, বের করতে হবে, জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমি আপনাদের কাছে এইখানেই অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারের যে নামগুলো সার্জিস বলছিল আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছিলাম, সেখানে আপনারা কতটুকুন সহায়তা করেছেন, আপনাদের কতটুকুন ভূমিকা, যদি থেকে থাকে কার কার নাম দিয়েছিলেন সেটা বলবেন, যদি না দিয়ে থাকে সেটা স্পষ্ট করবেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আপনাদের কতটুকুন ভূমিকা সহায়তা ছিল। ডক্টর আসিফ নজরুলকেও কেউ ফোন করে সেখানে নিয়ে গেছে, সে ডক্টর আসিফ নজরুল কাউকে ফোন করে নেয়নি, তাকেও ফোন করে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ক্যান্টনমেন্টের সেনাপ্রধান ডেকে তাদেরকে একত্রিত করে তাদেরকে ব্রিফ করে তারপর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার জন্য বা শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তো ডক্টর আসিফ নজরুলের এখানে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পিছনে তাকে জড়িয়ে যে অপবাদ দেওয়ার চেষ্টা করছেন সেটা নিজেদের দিকেই আমার মনে হয় একসময় বাতাস ঘুরে আসবে। এখন কথা হলো, আপনাদের মতো দক্ষ, যোগ্য, পৌরুষদীপ্ত, প্রজ্ঞাবান ব্যক্তির বাংলাদেশে প্রয়োজন। আমরা চাই। 5ই আগস্টের পরে কেন দেশে আসেননি জানি না, অনেক কিছু অন্তরালে রয়ে গেছে। আপনারাও হয়তো ভালো অবস্থানে আছেন, দেশের থেকে আয় রোজগার, কথাটা শুনতে খারাপ শোনা গেলেও কিছু তো করে খাচ্ছেন, করছেন ওখানে গিয়ে, হয়তো আপনাদের ওই যোগ্যতা অনুসারে এদেশের যতটুকুন যা পারতেন তার থেকে ভালো অবস্থানে আছেন বলেই আসেননি। কেউ কেউ আসছে, আসে ঘুরে গেছে, আপনারা আসেননি। অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত হওয়াটা আপনাদের জন্য যথাযথ সম্মানের স্থান নয় আমার দৃষ্টিতে। ডক্টর আসিফ নজরুল 18তে নুরুল হক নুররা যে বিপ্লবটা এগিয়ে নিয়ে গিয়েছিল এই ছাত্র বৈষম্য আন্দোলন দিয়েই আসিফ নজরুল শিখানো ছিলেন। আসিফ নজরুল হয়তো এটার পিছনে এভাবে লেগেই ছিলেন এবং তার গঠনমূলক, তার সাংগঠনিক দক্ষতা আছে, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। কিন্তু আপনারা যে বক্তব্য দিয়ে 5ই আগস্টের পর দেশের ভিতরে বাইরের থেকে, বিশেষ করে ভারতীয় যে আগ্রাসন চারিদিক থেকে চালানো হচ্ছিল, ত্রিপুরার সীমান্তে, কলকাতা সীমান্তে, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গা থেকে, বাইরের থেকে যেভাবে চলছিল, দেশের অভ্যন্তরে যেভাবে একটি অরাজকতার সৃষ্টি হচ্ছিল, তার ভিতরে পিনাকি দাঁড়ি বলি, আপনারা বাইরের থেকে কথা বললে হ্যাঁ একটা জেনারেশন তো তৈরি হয়েছে এবং আপনার কথাগুলো যথাযথ আমিও শুনি, পালন করার চেষ্টা করি। কিন্তু এই মুহূর্তে আপনারা প্রথম আলো বা ডেইলি স্টারের সামনে গরু জব করে দেশের ভিতরে আরও একটি অরাজকতা, আরও একটি বিশৃঙ্খলতা, আরেকটি ডিসিপ্লিনের বাইরে সরকারকে বিব্রত করার মতো পরিস্থিতি কি তৈরি করেননি? এটার জন্য কি আপনারা দায়ী নয়? অবশ্যই এটার জন্য দায়ী। এই মুহূর্তের জন্য আপনারা আরও পরবর্তীতে কোনো কিছু করতে পারতেন। আপনারা অনবরত তাদের বিরুদ্ধে কথা বলছেন, ভিডিও তৈরি করছেন, জনজরিপ, জনমত তৈরির যে চেষ্টা চালাচ্ছেন, আরও চালান যেন পত্রিকাগুলো বিক্রি বন্ধ হয়ে যায়, একসময় পাঠক তাদের থেকে যেন মুখ ফিরায়। কিন্তু এই মুহূর্তে রাজধানীর বুকে পত্রিকার অফিসে গরু জবাই করে আর একটা উচ্ছৃঙ্খল, আর একটা বেপরোয়া তরুণ সমাজকে উৎসাহিত করে
দেশের অভ্যন্তরে বা অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার এই অপপ্রচেষ্টাটা কি না করলে আদতেও চলতো না? সর্বশেষ আমি যেটা সান্ত্বনার কথা বলছিলাম, যে আপনাদের দুজনকে আমি সান্ত্বনা দিব। ডক্টর আসিফ নজরুল বলেছেন যে আমি যখন মুক্ত ছিলাম, কোনো দায়িত্বে ছিলাম না, তখন সর্বদাই সরকারের বাইরে সরকারের সমালোচনায় মুখর ছিলাম। সরকারের সমালোচনা করতে কুণ্ঠাবোধ দ্বিধাবোধ করতেন না। কিন্তু এখন তিনি একটা দায়িত্বের ভিতরে, সরকারের একটা পার্ট, একটা অংশের ভিতরে আছেন। তিনি একটি চেয়ার দায়িত্বে আছেন, সেখানে বসে সব কিছু সহ্য করা, শোনা যায়, কিন্তু সব কিছু বলাটা হয়তো অতটুকুন সহজ বা সমীচীন নয়। আমি ডক্টর আসিফকে নিয়ে, তার পক্ষ নিয়ে কালকে একটি ভিডিওতে কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আজকে আমি ডক্টর আসিফের হয়ে এবং বাংলাদেশের আপনাদের যারা ভালোবাসে তাদের পক্ষ থেকে দায়িত্ব নিয়েই বলছি, সংস্কারের পর রাষ্ট্র যখন নির্বাচনমুখী হয়ে উঠবে, রাষ্ট্র যখন গণতান্ত্রিক সরকারের পদ্ধতিতে ধাপিত হবে, আপনাদের দুজনের কাছে আমার অনুরোধ, আপনারা সসম্মানে দেশে আসবেন। যে কোনো দলীয়ভাবে হোক, স্বতন্ত্রভাবে হোক, আপনাদেরকে নির্বাচিত করে আপনাদের মন্ত্রিত্বে, এমপি এবং মন্ত্রিত্বের দায়িত্বে এদেশের মানুষ এই দায়িত্বটুকু নেবে যে আপনাদের দুইজনের ঘাড়ে এদেশের দায়িত্ব দিতে মানুষ দ্বিধাবোধ যেমন করবে না, তেমনি উৎসাহিত হবে। ভালোবাসার জায়গাটা তারা আপনাদেরকে অবশ্যই আসন পেতে দেবে। আপনারা অধৈর্য না হয়ে, অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত না করে, এই মুহূর্তে যে পরিস্থিতি আপনারাই তৈরি করে দিয়েছেন, যে পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি রাষ্ট্রকে সংস্কারের কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে সরকারকে পিছনে না টেনে সময় দিয়ে নির্বাচনমুখী করে আনুন। এবং আপনাদের কাছে আবারও অনুরোধ করছি বিনয়ের সাথে, নির্বাচনমুখী হলে আপনারা দেশে আসুন। এসে কোনো দল হোক, স্বতন্ত্রভাবে হোক, আপনারা এমপি হয়ে এসে রাষ্ট্র গঠনের, মানুষের সেবা করার মহৎ উদ্যোগ নেবেন এবং এদেশের জনগণ আপনাদের দুজনকেই ভালোবাসে এবং এই জায়গাটুকু দিতে কোনোভাবেই অকৃপণতা প্রকাশ করবে না, এই প্রত্যাশা রেখে আজকের মতো লাল সালাম, আসসালামু আলাইকুম।